বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই বিষয়টিরই সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অর্থাৎ একটি পুরো নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকে এই অধ্যায়েরই সামান্য কিছু অংশ তোমাদের সামনে উপস্থাপন করব। এক হচ্ছে সরকারের শ্রেণী বিভাগ, বাংলাদেশের সরকারের পদ্ধতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আজ থেকে যখন ৫-৬ হাজার বছর আগে রাষ্ট্র ব্যবস্থা গঠন হয়েছিল তখন কিন্তু এখনকার মতন এরকম বিস্তৃত রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তখন ছোট ছোট কতগুলো নগর রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্র ব্যবস্থা ছিল। মাঝখানে মধ্যযুগে যখন রাজতন্ত্র চলে আসলো তখন আর রাষ্ট্র ব্যবস্থা ছিল না। পরবর্তীতে আবার আধুনিক সময়ে আবার নতুন করে রাষ্ট্র ব্যবস্থা শুরু হলো এবং সেই রাষ্ট্র ব্যবস্থা শুরু হওয়ার মধ্য দিয়ে তখন কিন্তু আর নগরে একটা ছোট্ট নগরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেখানে অনেকগুলো নগর এবং গ্রাম সমাজ এগুলো মিলিয়ে কিন্তু এক একটা রাষ্ট্র গড়ে উঠেছে। এই রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে তোমরা জানো যে 4টি শর্ত পূরণ করতে হয়। এক, নির্দিষ্ট জনসমষ্টি, তার নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ব্যবস্থা এবং সার্বভৌমত্ব। তাহলে আজকে আমরা যে সরকার পড়ব অর্থাৎ রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে তৃতীয় নম্বর উপাদান হচ্ছে এই সরকার ব্যবস্থা। অর্থাৎ এখন পর্যন্ত বিশ্বে প্রায় 196টি রাষ্ট্র রয়েছে, তার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। রাষ্ট্র পরিচালনা করবার জন্যে একটা গাড়ির যেমন ইঞ্জিন প্রয়োজন হয়, ঠিক তেমনি রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য কিন্তু একটি সরকার থাকে। সরকারের বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন নামের হতে পারে, কিন্তু একটা পরিচালনা পরিষদ অর্থাৎ একটা সরকার ব্যবস্থা থাকতেই হবে এবং যুগ যুগ ধরে এই ব্যবস্থাটাই প্রবর্তিত হয়ে আসছে। আজকে আমরা এই বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায়ের মধ্যে আমরা রাষ্ট্রের সরকারের যে বিভিন্ন শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পুরো বিশ্বের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে তার মধ্যে কোনো না কোনো ধরনের সরকার ব্যবস্থা অবশ্যই ছিল এবং এখনও আছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় সরকার ব্যবস্থা হচ্ছে গিয়ে দুইটি, একটি হচ্ছে একনায়কতন্ত্র এবং আরেকটি হচ্ছে গণতন্ত্র। তবে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা খুবই স্বল্প পরিসরে এখন আসলে অনেক রাষ্ট্রগুলোতে একনায়কতন্ত্রকে এখন অ্যাভয়েড করা হচ্ছে কিংবা এটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় সব কিছুই থাকে, পরিচালনা পরিষদ থাকে, রাষ্ট্রীয় কাঠামোর আইন অনুযায়ী পরিচালিত হয়ও, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই সরকার ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততা থাকে না, অর্থাৎ জনগণের মনোনীত সরকার নয় বলে এখন আর একনায়কতান্ত্রিক সরকার খুব একটা জনপ্রিয় না। আমরা উদাহরণ হিসেবে ওই ইতালির মুসোলিনি সরকার কিংবা গাদ্দাফির সরকার কিংবা সাদ্দাম হোসেনের সরকার কিংবা অ্যাডলফ হিটলারের সরকার এগুলোকে আমরা একনায়কতান্ত্রিক সরকার হিসেবে চিহ্নিত করতে পারি এবং এই সরকারগুলোই একনায়কতান্ত্রিক সরকারের আসলে উদাহরণ। দ্বিতীয় যে সরকার ব্যবস্থাটা নিয়ে আমরা আলোচনা করব, এই সরকার ব্যবস্থাটা হচ্ছে বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় একটি সরকার ব্যবস্থা, সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ওই যে প্রাচীন গ্রিসের যে ছোট ছোট নগর রাষ্ট্রগুলো, এথেন্স কিংবা স্পার্টাকাস, এগুলোর যে উদাহরণগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোতে কিন্তু সরাসরি জনগণই এই রাষ্ট্র পরিচালনা করত এবং এই নগরের অধিবাসীদেরকেই নাগরিক বলা হতো। কিন্তু এছাড়াও ওখানে কিন্তু অন্য ধরনের অধিবাসীরাও বসবাস করতো, কিন্তু তারা নাগরিক মর্যাদাও পেত না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কোনো দায়িত্ব তারা কর্তব্য পালন করতে পারতো না। তার কারণ হচ্ছে যে সেই সময় বড় বড় নগর রাষ্ট্রগুলো তাদের আধিপত্য বিস্তার করবার জন্য ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে আক্রমণ করত এবং তাদেরকে যদি পরাজিত করতে পারত তাহলে তাদের ধন সম্পদ তারা লুট করে নিয়ে নিত এবং তাদের অধিবাসীদেরকে তারা দাসী হিসেবে ব্যবহার করত। এই জন্য সবাই কিন্তু নাগরিক অধিকারও ভোগ করতে পারতো না এবং তারা সরাসরি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা পালন করতে পারতো না।
কিন্তু বর্তমান সময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থাটা রয়েছে এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এখানে আসলে রাষ্ট্রের আয়তন অনেক বৃদ্ধি পাবার কারণে এখানে তো আর সবাইকে একসঙ্গে তো আর রাষ্ট্র পরিচালনা করবার সুযোগ দেওয়া যাবে না। তো এখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে তারা তাদের একজন করে প্রতিনিধি নির্বাচন করে, জনগণই তাদেরকে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন করে, যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই কেবলমাত্র সরকার ব্যবস্থা গঠন করতে পারে। এবং এটাই হচ্ছে গিয়ে গণতান্ত্রিক সরকারের মানে বৈশিষ্ট্য, এবং গণতান্ত্রিক সরকার মানেই হচ্ছে জনগণের শাসন। প্রিয় শিক্ষার্থীরা, এই গণতান্ত্রিক রাষ্ট্রকে আবার দুই ধরনের ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা হচ্ছে গিয়ে গণতন্ত্র। তো এক সময় তোমরা জানো যে রাজতান্ত্রিকভাবে অর্থাৎ রাজার শাসন ব্যবস্থা প্রবর্তন ছিল, সেটা মধ্যযুগে। সেখানে রাজার তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ উত্তরাধিকারের সূত্রে তারাই রাজা হতো। এখানে জনগণের কোনো অংশীদারিত্ব নেই, তারা শুধুমাত্র বংশ পরম্পরায় এই শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারত। তো এই শাসন ব্যবস্থা বর্তমান সময়ে একেবারেই বিলীন হয়ে গিয়েছে, দুই একটি রাষ্ট্র ছাড়া। যেমন সৌদি আরবে এখনও এই রাজতান্ত্রিক যে শাসন সরকার ব্যবস্থা সেটা রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় সেখানে রাজতন্ত্রকেও বিলীন করে দেওয়া হয় নাই, আবার সেখানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তিত আছে। এটাকে সাধারণত বলা হয়ে থাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অর্থাৎ ওই যে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই রাজারা সেখানে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে, সেই শাসকদেরকে তারা ভালোবেসে, সেই শাসক গোষ্ঠীকে কিংবা শাসক গোষ্ঠীর বংশধরদেরকে তারা ভালোবেসে তারা একটি নিয়মতান্ত্রিক উপায়ে অর্থাৎ রাজার সমস্ত সুযোগ সুবিধা তারা উপভোগ করে, কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় হচ্ছে গিয়ে গণতান্ত্রিক অর্থাৎ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে, জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে। এই জন্য এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে সাধারণত বলা হয়ে থাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর গণতন্ত্র তো আমরা বললামই যে সেখানে পুরোপুরি আসলে জনগণের শাসন, জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের কল্যাণে এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই যে সরকার ব্যবস্থা গঠিত হয়, এটাকে আমরা গণতন্ত্র বলি। এই গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। প্রিয় শিক্ষার্থীরা, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ক্ষেত্রে একজন রাষ্ট্রপতি থাকে, তবে তিনি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান, তিনি নির্বাহী ক্ষমতার প্রধান না। আর প্রধানমন্ত্রী তিনি হচ্ছে গিয়ে অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে যারা নাকি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে, তাদের মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় এবং সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকেই আসলে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি নিয়োগদান করেন, এবং তার পরামর্শে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরকেও নিয়োগদান করে থাকেন। এবং এই ধরনের কি বলা হয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আইন পরিষদ শাসন বিভাগ আইন বিভাগের কাছে সরাসরি নির্ভরশীল, অর্থাৎ পার্লামেন্টের মধ্য দিয়ে তারা যে আইনগুলো প্রবর্তন করে সেগুলোর মধ্য দিয়ে শাসন বিভাগ সেটাকে বাস্তবায়ন করে। আর রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে শাসন বিভাগ আইন বিভাগের কাছে কোনোভাবে দায়ী থাকে না, সেখানে রাষ্ট্রপতি তিনি প্রধান থাকেন এবং তিনি তার পছন্দ অনুযায়ী মন্ত্রীদেরকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এই সরকার ব্যবস্থাকে অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তোমরা জানো যে সকল রাষ্ট্রের আয়তনে ছোট, যেমন আমাদের বাংলাদেশের, এখানে কোনো প্রাদেশিক পদ্ধতি অবলম্বন করা হয় না, যেহেতু এমনিতেই আমাদের আয়তন কম। তো একজন কেন্দ্রীয় শাসকের মাধ্যমেই এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় বলে এটাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে। এবং যে সকল রাষ্ট্রগুলোতে আয়তনে অনেক বড় এবং কেন্দ্রের একার পক্ষে সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করা সক্ষম নয়, সেই ধরনের রাষ্ট্রগুলোতে প্রাদেশিক পদ্ধতি অবলম্বন করা হয়, অর্থাৎ একটি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকে এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকে। এই ধরনের সরকার ব্যবস্থাকে সাধারণত যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এবং এই সরকারের সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ঠিক আছে,
তো এই গেল আমাদের বাংলা মানে সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ। তো এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সরকার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই প্রথম আমরা আত্মপ্রকাশ করেছি, এবং এইখানে প্রথমে যদিও যেই প্রবাসী সরকার বলো কিংবা মুজিবনগর সরকার বলো সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে 1973 সালের 7ই মার্চ যে নির্বাচন ব্যবস্থাটা হলো এবং 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, সেই সংবিধানে কিন্তু বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাটাকে প্রবর্তন করা হয়েছে, যার কারণে এখানে একজন রাষ্ট্রপতি অবশ্যই থাকবেন, তিনি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন হচ্ছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তিনিই হবেন যিনি নাকি ওই নির্বাচনের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে এবং তাকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দান করেন, এবং তার পরামর্শে অন্যান্য মন্ত্রিপরিষদ নিয়োগপ্রাপ্ত হয়ে তারা শাসন বিভাগ সরাসরি আইন বিভাগের কাছে দায়ী থাকে, এবং আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্টে যে সকল আইন প্রণয়ন করা হয় সেগুলোর মধ্য দিয়ে তারা রাষ্ট্র যথাযথভাবে পরিচালনা করে এবং একটি সুষ্ঠু সংবিধান প্রণয়ন করা হয়ে থাকে। সেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের যে সরকার ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা বলে থাকি যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। যদিও মাঝখানে বাংলাদেশের কিছু কিছু সময়, যেমন 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করবার মধ্য দিয়ে পরবর্তী 15 বছর বিভিন্ন সামরিক সরকার ছিল, তারপর হচ্ছে 1/11-এর পর 2007 থেকে 2008 সাল পর্যন্ত এখানে আবারও দেখা গেছে কি যে সামরিক সরকার এসেছিলেন, কিন্তু এগুলো ছাপিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে জনপ্রিয় যে সরকার ব্যবস্থাটা সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা ক্লাসকে পরিচালনা করবার জন্য যেমন একটা সুষ্ঠু রুটিনের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য তার একটি সংবিধান থাকতে হয়। আর বাংলাদেশেও একটা সংবিধান হয়েছে, যদিও 1947 সালে ভারত এবং পাকিস্তান জন্মের পর যেই ভারত এবং পাকিস্তানের সরকার তারা তৎকালীন সময়ে তাদের সংবিধান প্রণয়ন করতে কিন্তু দীর্ঘ সময় লেগেছিল, অর্থাৎ ভারতের লেগেছিল প্রায় 3 বছর আর পাকিস্তানের লেগেছিল দীর্ঘ 9 বছর। সেই জায়গায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করি এবং সেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালে মাত্র 10 মাসের ব্যবধানে আমরা একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করেছিলাম, এবং সেই সংবিধানে বাংলাদেশের 4টি রাষ্ট্রীয় মূলনীতি ঘোষণা করা হয়েছে। এই মূলনীতিগুলো একটি হচ্ছে জাতীয়তাবাদ, আরেকটি হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয়তাবাদ বলতে যেই ভাষা যেই সংস্কৃতির আবদ্ধ হয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে সংগঠিত হয়ে আমরা আমাদের যে বিরোধী যারা ছিলেন তাদেরকে প্রতিহত করেছি এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম হিসেবে আত্মপ্রকাশ করেছি। সেই ভাষা সংস্কৃতি এবং এই সমস্ত কিছু মিলেই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ, এবং এই জাতীয়তাবাদের আলোকেই আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের প্রশাসন বলো, শিক্ষা ব্যবস্থা বলো, আইন আদালত বলো, সমস্ত কিছু এই জাতীয়তাবাদের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। এরপর সংবিধানের আরও একটি ব্যাপার এখানে মূলনীতির মধ্যে তৃতীয়তম মূলনীতিটা হচ্ছে সমাজতন্ত্র, অর্থাৎ সমাজের সবার সমতা এখানে নিশ্চিত করা হয়েছে। এখানে ধনী দরিদ্রের কোনো বৈষম্য থাকবে না, জাতিগত কিংবা সাম্প্রদায়িক কোনো বৈষম্য থাকবে না, সবার সমান অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করবার জন্যে এই সমাজতন্ত্র পদ্ধতিটাকে মানে পরিচালনা করা হয়েছে। এরপর যেটাকে আমরা বলবো তৃতীয় যে মূলনীতি সেটি হচ্ছে গিয়ে গণতন্ত্র, অর্থাৎ বাংলাদেশে কোনো একনায়কতান্ত্রিকতার কোনো জায়গা নেই, অর্থাৎ জনগণের ভোটে জনগণের জন্য জনগণের কল্যাণে জনগণের দ্বারা নির্বাচিত সরকার পদ্ধতি এখানে অনুসরণ করা হয়ে থাকে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের যে সরকার পদ্ধতি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, অর্থাৎ গণতন্ত্রের তো কয়েকটি ধারা রয়েছে, তার মধ্যে একটি ধারা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আমাদের সংবিধানে 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেখানে এই গণতান্ত্রিক সরকার এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে
অনুমোদন করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত বিভিন্ন সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। এই জন্য বাংলাদেশে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। এরপর চতুর্থ নম্বর যেই মূলনীতিটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। যদিও এখানে প্রায় 80% লোক ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু বাকি 20% অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা জৈন অন্যান্য যে ধর্মাবলম্বী রয়েছে তাদেরও সমান সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে। তার কারণ হচ্ছে এই ধর্মীয় নিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়েই কিন্তু তোমরা জানো যে তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আমাদের অধিকারের জন্য দীর্ঘ 23 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যখন চূড়ান্তভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল এবং বৈষম্যমূলক আচরণগুলো একেবারে ফুলে ফেপে অনেক বৃহৎ আকার ধারণ করেছিল। সে সময় কিন্তু আমরা তৎকালীন জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করবার মধ্য দিয়ে কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছি। এই জন্য বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতির মধ্যে একটি মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখানে কোনো ধর্মের প্রাধান্য নাই, সবাই যার যার অবস্থান অনুযায়ী, যার যার ভাবগম্ভীর্য অনুযায়ী তারা ধর্মীয় অনুসরণ করতে পারবে এবং তাদের ধর্মীয় অনুশাসন পরিচালিত হতে গিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ কিংবা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির একটা বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সময় স্বল্পতার জন্য এই অধ্যায়ের আলোচনা আর দীর্ঘায়িত করব না। তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।